ছোটবেলা থেকেই আর্থিক অভাবে বড় হয়েছে প্রিয়া। ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে অভাব যেন ওদের আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে। মা এলাকার চেয়ারম্যানকে বলে একটা সরকারি অফিসে নিম্ন পদে চাকরি পায়। মায়ের টাকায় অনেক কষ্টে কোনো রকম সংসার চলে ওদের, তাতে আর বাবার চিকিৎসা ভালোভাবে হয়ে ওঠে না। কোনো ভাই নেই, 3 বোন ওরা। টাকার অভাবে বড় 2 বোনের লেখাপড়া তেমন আর এগোয় না। অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দায়মুক্ত হন মা। বড় ও মেজ জামাই টুকটাক সংসারের টাকা দেওয়ায় এখন সংসারটা সচ্ছল না হলেও আগের মতো তেমন অভাব নেই। তাই প্রিয়ার লেখাপড়া কোনো রকম ভাবে চলছিল। এসএসসি ফর্ম ফিল আপের সময় স্কুলে আবেদন করতে হয়েছিল, কারণ অত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না। এসএসসিতে খুব ভালো রেজাল্ট হওয়ায় শহরের সবচেয়ে ভালো কলেজে চান্স পেয়ে যায়, কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল। তাই ওর মা ওকে লেখাপড়া ছেড়ে দিতে বলে, কিন্তু ওর একটাই কথা, মা আমি ডাক্তার হব, ডাক্তার হয় আমি বাবার চিকিৎসা করব। তাই কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে। ছাত্রী ভালো হয়, ওর আবেদন মঞ্জুর হয়। কলেজ শেষে 3-4টা স্টুডেন্ট পড়িয়ে নিজের খরচ নিজেই চালায়। এভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথেই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। দিনরাত পরিশ্রম করে মেডিকেলে চান্স পেয়ে যায়। এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে মেডিকেলে ভর্তির ব্যাপারে। ও যখন হোস্টেলে উঠলো তখন ওর রুমমেট দুজনের সাথে তেমন মিশতো না, সবসময় নিজেকে আড়াল করে রাখতো, কারণ ওর রুমমেট দুজন ছিল বেশ অবস্থা সম্পূর্ণ। একজনের নাম ছিল রিয়া আর একজনের নাম দিয়া। কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে ওঠে। একদিন দিয়া বলল, আজ সন্ধ্যায় নিবিড় স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে মর্গে, জানিস তো নাকি? রিয়া বলল, জানি, কিন্তু একটা বিষয় বুঝি না, মর্গের মতো ভয়ঙ্কর একটা জায়গায় সন্ধ্যায় কেন প্র্যাকটিক্যাল ক্লাস হয়, দিনে হয় না কেন? এবার প্রিয়া বলল, এ তো ভীতু কেন রে তুই রিয়া? ওখানে কি তুই একা থাকবি? ওখানে আমাদের ব্যাচের সবাই থাকবে। এবার দিয়া বলল, জানিস আজ জোশ একটা খবর পেলাম। ওরা দুজনেই জানতে চাইলো। আজ এক বড় আপুর কাছে শুনলাম নিবিড় স্যার নাকি দেখতে হ্যাপি হ্যান্ডসাম, যে কোনো মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি টাসকি খায়। আর একটা অদ্ভুত কথাও শুনেছি, নিবিড় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল ক্লাস নেয়, কিন্তু দিনে কখনোই ক্লাস নেয় না। অনেকেই নাকি দিনে তার কেবিনে নক করে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন, কিন্তু আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষও নাকি বলেছে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউ নিতে পারে না, আর তাই তার দিনে ক্লাস না নেওয়ার শর্তও হসপিটাল কর্তৃপক্ষ মেনে নিয়েছে। প্রিয়া বলল, আরে বাদ দে তো ওসব ফালতু কথা। সন্ধ্যায় ওরা যখন মর্গে পৌঁছলো তখন দেখতে পেল ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝখানে প্রায় 6 ফিট উচ্চতার একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যার গায়ের রং ফ্যাকাশে সাদা আর চোখ দুটো গাঢ় নীল। অপূর্ব লাগছে সাদার মাঝে নীল চোখের সংমিশ্রণ। ওরা দরজার বাহিরে দাঁড়িয়ে স্যারের কাছে অনুমতি চাইলো। স্যার ওদের দিকে চাইতেই কেন জানি প্রিয়া গা ছাড়া দিয়ে উঠলো। মনে হলো কোনো নিষ্প্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে। স্যার ইশারায় অনুমতি দেওয়ায় রিয়া আর দিয়া ঢুকে গেল, কিন্তু প্রিয়া কোনো এক অজানা ভয়ে পা বাড়াতে পারছে না। রিয়া ফিরে এসে ওর হাত ধরে ভিতরে নিয়ে গেল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে, কিন্তু প্রিয়া কেন জানি লাশ কাটায় মনোযোগ দিতে পারছে না। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ওই নীল দুটি চোখের মধ্যেই সীমাবদ্ধ। কি করে একজন মানুষের চোখ এত নির্জীব হতে পারে? দেখলেই মনে হয় থমকে যাওয়া নীলের পিছনে বিশাল এক অন্ধকার লুকিয়ে আছে, যার কোনো তলদেশ নয়, শুধুই অসীম। হুট করেই স্যার প্রিয়ার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিলেন। প্রিয়া আর তাকিয়ে থাকতে পারলো না, ওর সারা দেহ ভয়ে কাঁপতে লাগলো। চোখ নামাতেই একটা জিনিস দেখতে পেয়ে মনে কেমন যেন একটা খটকা লাগলো। লাশ কাটা শেষ এবং সেলাই ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু স্যারের বাঁ সাইডে যে একটি টেবিল আছে তার ঠিক উপরে একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে। দেখে মনে হচ্ছে খুব যত্নে রাখা হয়েছে কলিজাটা। কেউ ওদিকে তাকাচ্ছে না, কিন্তু কলিজাটার উপর প্রিয়ার চোখ আটকে গেল। স্যার বলল, সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? একটা ভরাট কণ্ঠস্বরে প্রিয়ার স্বস্তি ফিরে এলো। ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মর্গ থেকে ছুটে বেরিয়ে এলো। ওর জীবনে ভয় নামে কোনো অধ্যায় ছিল না। ও অনেক সাহসী মেয়ে ছিল, কিন্তু আজ কি হলো? এমন কেন লাগলো যে আজ একটা মৃত মানুষের সামনে দাঁড়িয়ে ছিল? রুমে এসে রিয়া আর দিয়েকে কলিজাটার কথা বলতেই ওরা হেসে গড়াগড়ি খেলো, আর বলল, হয়তো ওটা ঢুকাতে ভুলে গেছে, আর তুই ওইটা নিয়ে এত ভয় পাচ্ছিস কেন? প্রিয়া আর কথা বাড়ায় না। এরপর নিবিড় স্যারের 3টি প্র্যাকটিক্যাল ক্লাস পার হলো, কিন্তু প্রিয়া একটা ক্লাসেও মন দিতে পারলো না, শুধুই ভয় পেত আর লক্ষ্য করত। প্রতিবারই কলিজাটা সযত্নে তুলে রাখা। চতুর্থ দিন ওদের মর্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আজ ওরা লাশ কাটবে আর স্যার দেখবেন। এক একজন এক এক পার্ট কাটছে, আর স্যার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছেন, কিন্তু একবারও প্রিয়াকে কিছুই কাটতে দিলেন না, যেন ওর উপস্থিতি স্যারের নজরেই আসেনি। ও মনে মনে খানিকটা খুশিই হয়েছিল, কারণ ওকে কাটতে দিলে ও কিছুই পারতো না। সেদিন সবাই চলে যাওয়ার পর প্রিয়া চুপিসারে মর্গের জানালার কাছে গিয়ে দাঁড়ালো।
তাকালো। কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে ভয় তার কাছে হার মেনেছিল। কিছুটা দ্বিধা নিয়ে উকি দিল, আর ও যা দেখলো তাতে ওর চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। দেখলো নিবিড় স্যার লাশের ডয়ারটা টেনে খুললেন, তার ভেতরে হাত দিয়ে সেই কলিজা সহ পাত্রটা বের করলেন। তারপর খুব যত্ন সহকারে কচকচ করে কলিজাটা চিবিয়ে খেলেন। তারপর একটা আত্মতৃপ্তির ঢেকুর তুললেন। ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানালার বাহিরে দাঁড়িয়ে থাকা প্রিয়ার দিকে তাকালেন। তার তাকানো দেখে প্রিয়া আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো মেঝেতে। যখন তার জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। ততক্ষণে সকাল হয়ে গেছে। সবার উৎসুক চেহারার মাঝে আরেকটি চেহারা দেখতে পেল। দেখি ভয় ওর হাত পা জমে গেল। এই প্রথম নিবিড় স্যারকে দিনের বেলায় দেখলো, তবে ওর কেন জানি মনে হচ্ছে ও ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। ও আর তাকাতে পারলো না। ভয়ে চোখ বন্ধ করতেই শুনতে পেল সেই ভরাট কণ্ঠ যেন ওর কানের মধ্যে ঢুকে কথা বলছে। আমি জানি প্রিয়া, সেই প্রথম দিন থেকেই তুমি আমাকে চিনতে পেরেছিলে। আমিও অবাক হয়ে গিয়েছিলাম। এত বছরেও কেউ আমাকে চেনেনি, শুধু তুমিই চিনলে। আর কেউ আমার চোখের ভাষা পড়তে পারেনি, শুধু তুমিই পারলে। আমি জানতাম তুমি জানালার বাহিরে দাঁড়িয়ে আছো, তবুও আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম, কারণ তোমাকে লুকানো সম্ভব ছিল না। তোমার মধ্যে হয়তো বিধাতা এমন দৃষ্টি দিয়েছে যা সাধারণ কোনো মানুষের মধ্যে নেই। তাই তো সবার চোখ ফাঁকি দিতে পারলেও কলিজাটা তোমার চোখে ঠিকই ধরা পড়েছিল। আমি ইচ্ছা করলেই তোমাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা আমার এখানে থাকার থেকেও অনেক বড়। আমি অন্য জায়গা খুঁজে নেব। তুমি ভালো থেকো আর মনোযোগ দিয়ে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করো, কারণ আমি জানি তুমি একটা ক্লাসে মনোযোগী ছিলে না। জীবনে অনেক বড় হও আর যা কিছু দেখেছো ভুলে যেও। প্রিয়া চোখ খুলতেই স্যারকে আর দেখতে পেল না। ওই দিনের পর থেকে আর নিবিড় স্যারকে কেউ খুঁজে পায়নি। তবে সপ্তাহখানেক পর হসপিটাল কর্তৃপক্ষ একটা মাফিনামা পেল, যাতে লেখা ছিল, আমি নিবিড় কোনো একটা কারণে না জানিয়ে চলে যেতে বাধ্য হয়েছি। আশা করি কর্তৃপক্ষ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করবেন।